প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজ নির্বাচনী এলাকার সব জমি সমবায়ের মাধ্যমে চাষের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ার মতো সারা দেশে সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ধারণা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। শুধু বক্তব্যই নয়, গণভবনে নিজে গড়ে তুলেছেন এক খামার বাড়ি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে কোনো উদ্যোগে পথ দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় আমরা নাম দিয়েছিলাম একটি বাড়ি একটি খামার, এবার আমরা নাম পরিবর্তন করে আমার বাড়ি আমার খামার। এবার উদ্যোগ নিয়েছেন সমবায় ভিত্তিক কৃষির, আর সেখানেও পথ প্রদর্শক তিনি নিজে। নিজের পৈতৃক জমি ও প্রতিবেশীদের জমি নিয়ে শুরু করেছেন সমবায় ভিত্তিক কৃষি চাষ। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপদেষ্টা হিসেবে সমবায় সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো উদ্যোগ নিজে করে দেখাতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাবলম্বী করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় আমার বাড়ি আমার প্রকল্প বাস্তবায়নে নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। পেনশন স্কিমে সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বর্তমান নয়, এতে ভবিষ্যৎও সুরক্ষিত করছে সরকার। পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না, ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে। সেই জন্য এই বিশেষ ব্যবস্থাটা আমি করে দিচ্ছি এবং আমার মনে করি আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের এতে এই পেনশন স্কিমে যদি সে পয়সা জমাতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না, সেটা হলো বাস্তবতা। তাছাড়া নিজেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন। পরে সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ ও তাদের সন্তানদের শিক্ষা সহায়তা দেন প্রধানমন্ত্রী। এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে পরিবারের সদস্যদের নিয়ে 1975-এর 15ই আগস্টের শহীদদের জন্য দোয়া করেন তিনি। রুহুল আমিন তুহিন, RTV, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ক্রমেই উত্তাপ বাড়ছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রায় 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম উঠেছে 220 টাকায়, আর 40 টাকা বেড়ে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা পর্যন্ত। ডজনে 20 টাকা বেড়ে বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। বেশ খানিকটা বেড়েছে সবজির দামও। 40 টাকা বেড়ে বেগুনের দাম উঠেছে 100 টাকায়। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। প্রায় মাসব্যাপী খরার পর গেল কয়েকদিনের বৃষ্টি প্রকৃতিতে এনেছে স্বস্তি। তবে প্রকৃতির এই স্বস্তি মুরগির দামে বাড়িয়েছে অস্বস্তি। খামারিরা মুরগি ধরে রাখায় প্রায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালিকা মুরগি। গত সপ্তাহ আমরা বেচছি আপনার ব্রয়লার 185 টাকা 90 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি আপনার 220 টাকা কেজি। সোনালী এখন 420 টাকা, আগে ছিল আপনার 370 টাকা কেজি। নতুন মাল আসবে তারপরে যায় নিয়ন্ত্রণে আসবে বাজার, এছাড়া কোনো সম্ভব না। একই কারণ দেখিয়ে ডিমের দাম বাড়িয়েছেন বিক্রেতারাও। সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমে বেড়েছে 20 টাকা আর সাদা ডিমে 15 টাকা। গত সপ্তাহে 120 টাকা ছিল, 25 টাকা ছিল। এই সপ্তাহে হচ্ছে লাল ডিম 140 টাকা ডজন, সাদা ডিম ছিল 110 টাকা ডজন, সাদা ডিম হচ্ছে 125 টাকা ডজন। এদিকে বুড়োর ভরা মৌসুমেও চালের দাম কমার আভাস নেই। বিক্রেতারা বলছেন, গেলবারের চেয়ে এবার চালের দাম কেজিতে প্রায় 10 টাকা বেশি। 28 সালে আমরা বিক্রি করছি 38 থেকে 40 টাকা, আর এইবারকে এখনো 28 সাল থেকে 50 থেকে 52 টাকা 28 সাল। মিনিকেটটা প্রতি বছর আমরা গত সিজনে আমরা বিক্রি করছি মনে করেন 58 থেকে 60 টাকা, আর মিনিকেটটা এখনো 66 থেকে 67 টাকা। কুরবানি ঈদকে সামনে রেখে আগে ভাগে বাড়ছে মশলার দাম। যে মিডিয়াম এলাচগুলো ছিল 1800-1700, সেটা এখন 3500-3600 টাকা। লবঙ্গ ছিল কত 1050-1100, সেটা এখন প্রায় 1700-1800 টাকা। এক মাসের বেশি সময় ধরে 40 থেকে 60 টাকায় বিক্রি হওয়া সবজির দাম বাড়তে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ আমদানির পরও বেড়েছে দেশি পেঁয়াজের দর। পেঁপে 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে হলো আপনার 80 থেকে 90 টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল 65 টাকা, আর এই সপ্তাহে 75 টাকা। আদা গত সপ্তাহে ছিল 220, এই সপ্তাহে 240। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়, আর খাসির মাংসের কেজি 1200। সেলিম মালিক, RTV, ঢাকা।
এদিকে গাজীপুরে কালিয়াকৈরে এক সপ্তাহের ব্যবধানে ডজনে 11 টাকার মতো বেড়েছে ডিমের মূল্য। ক্রেতারা বলছে, বাজার অধিকাংশ পণ্যের দাম যখন চড়া তখন গরিবের আমিষ ডিমের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা অবস্থা তাদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। আবারও বেড়েছে ডিমের দাম। তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং আর গরমে খামারগুলোতে মুরগির উপর প্রভাব পড়ায় উৎপাদন কমে বেড়েছে ডিমের দাম। গাজীপুরের কালিয়াকৈরে পোল্ট্রি খামারগুলোতে অতিরিক্ত গরমে মারা গেছে অনেক মুরগি। এতে ডিমের উৎপাদন কমে বেড়েছে ডিমের দাম। 1 ডজন ডিম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 130 টাকায়, আর খুচরা বাজারে এক হালি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। ফলে অন্য সব পণ্যের উচ্চ মূল্যের সঙ্গে ডিম যোগ হয় চাপ বেড়েছে খরচের উপর। এতে বিপাকে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। সমস্যা আমাদের অল্প নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে ডিমের দাম আবার বেশি, ইনকাম অনুযায়ী তো দাম বেশি। আমাদের সাধারণ পরিমাণে একটা ডিম বাজারে সকালে অফিসে নিয়ে যায়, অথচ ডিমের দামটা এত বাড়ছে। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এদের যে উপার্জন, এই উপার্জনে তাদের ডিম কিনতে হিমশিম খাইতেছে। আগে ডিম কিনতাম 250 টাকা কেজি, এখন 320 টাকা কিনতে হইতেছে। অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমে ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। হিট স্ট্রোকের কারণে দেশে প্রচুর মুরগি মারা গেছে এবং ডিমের প্রোডাকশন 70 বা 60 নেমে আসে। এই জন্য ডিমের চাহিদা দেখা দিচ্ছে দেশে প্রচুর। কাস্টমারের সমস্যা, কাস্টমারে মনে করেন যে এত দাম দিয়ে ডিম খাইতে চায় না। এ নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, অতিরিক্ত তাপদাহের কারণে খামারি ক্ষতিগ্রস্ত, সরাসরি কোনো খামারে ওরকম বড় ধরনের ক্ষতিগ্রস্ত খবর পাওয়া যায় না, তবে প্রোডাকশন একটু কমে গেছে। নিয়মিত বাজার মনিটরিং করে কমিয়ে আনা হবে ডিমের দাম, এমনটাই আশা সাধারণ মানুষের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। IMF এর প্রেসক্রিপশনের ক্রলিং গেট পদ্ধতিতে ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। BIIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির মনে করেন, ডলারের দাম বাড়াতে ক্রলিং পেগ নীতি মানা হয়নি। অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম জানান, দাম বাড়ানোর পদ্ধতি ঠিকই আছে, তবে ডলারের দাম বাড়ানোতে নিত্যপণ্যের দাম আরেক দফা বৃদ্ধির আশঙ্কা করছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্বের জ্বালানি সহ নানা পণ্যের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে শুরু হয় চরম ডলার সংকট। নানাভাবে টাকার মান ধরে রাখার চেষ্টা করা হলেও বেশি দিন তা ধোপে টেকেনি। খোলা বাজারে 85 টাকার ডলারের দাম উঠে যায় প্রায় 130 টাকা। এর মধ্যেও নানা কৌশলে সরকারিভাবে ডলারের দাম অনেকদিন 110 টাকা ধরে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এবার তা বাজার ভিত্তি করার উদ্দেশ্যে ক্রলিং পেগ পদ্ধতিতে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। এইটা কিন্তু ক্রলিং পেগের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে আস্তে আস্তে খুব ধীরে এবং খুব কম করে বিনিময় হার বাড়ানো। তো আমি মনে করি যে সেই পথে আসলে বাংলাদেশ ব্যাংক হাঁটেনি, এবং এইটা যে কাজটা করলো বাংলাদেশ ব্যাংক, সেটা কিন্তু এক ধরনের রিভার্স ট্রিটমেন্ট তৈরি করতে পারে। অন্যদিকে ডক্টর গোলাম মোয়াজ্জেম মনে করেন, দাম বাড়ানো ঠিক হয়েছে। 7 টাকা বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে কমই বেড়েছে, কেননা আমাদের ব্যবসায়ীদের কোনো সময়ে 125 টাকা 128 টাকার রেটেও তাদেরকে ডলার বাজার থেকে ক্রয় করতে হয়েছে, এরকম শোনা যায়। সুতরাং সেদিক থেকে যতটুকু বেড়েছে এটা এক ধরনের মডারেট ইনক্রিজ। তো বলাই হয়েছে যেহেতু ক্রলিং পেগ, তার মানে হচ্ছে এটা এক ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা, ধীরে 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 এটা পরিবর্তন হবে। তবে এই দুই অর্থনীতিবিদ মনে করেন, ডলারের দাম বৃদ্ধির ফলে বাড়বে আমদানি খরচ, বাড়বে পণ্যের দামও। আমদানিকৃত কাঁচামাল, খাদ্যদ্রব্যের আমদানি ব্যয়, এই যে সমস্ত জায়গায় সরকার ডিউটি ফ্রি দিচ্ছে না, ডিউটি দিতে হচ্ছে, সে সমস্ত জায়গায় তো এর একটা প্রভাব পড়বে। তার কারণ আমরা এখন যে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ঢুকে গেছি, সেটা কিন্তু শুরু হয়েছে এই জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে, এবং এখন এই 110 থেকে 117 টাকা করার কারণে এই আমদানি করা সমস্ত জ্বালানি পণ্যের দাম বাড়বে, এই পেট্রোলিয়াম, গ্যাস থেকে শুরু করে সবকিছু। এদিকে ব্যাংক ঋণের সুদের হার বাজারের চাহিদার যোগানের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদের হার বাড়বে আরেক দফা। বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাবে বলে জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা নীতি গ্রহণ করলে সেটা তারা বেশি দিন ধরে রাখতে পারে না, এইটাই হচ্ছে একটা বড় সমস্যা। সেলিম মালিক, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দেশের মানুষের জন্য নয়, নিজ আত্মীয় ও ভারতীয় ব্যবসায়ীদের জন্য কাজ করছেন আওয়ামী লীগ সভাপতি। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
মা দিবসে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই। এতে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডলারের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কষ্টে ঠেলে দিয়েছে সরকার। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপির রিমোট কন্ট্রোল দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে। বাংলাদেশকে আজকে কাটা তারে ঝুলছে। গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির থেকে সমাবেশ শেষে দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের মিছিল নাইটেঙ্গেল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। অর্থনৈতিক সংকটের কারণে সরকার টিকবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে সরকার সামাল দিতে পারবে না বলেই তাকে বন্দী করে রাখা হয়েছে। উপজেলা নির্বাচনে নজিরবিহীন কম ভোট প্রমাণ করে 7 জানুয়ারি নির্বাচনের মতো এই নির্বাচনকেও সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ। আগে খেতেন একবেলা খাবারে, তারা এখন এক টুকরা নিয়ে গেছে। আর যত দোষ সবসময় দেখবেন কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না। এই সরকার বর্তমানে খুব গাজুরি করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে। ওনার উপরে যে অন্যায়টা করা হচ্ছে, লক্ষ কোটি টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না, অথচ তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হবে না। বেগম জিয়া পালিয়ে যাবেন। শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। এই নির্বাচন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এবারে নির্বাচন বড় ধরনের কোনো সংখ্যা ছাড়া শেষ হলেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ব্যবস্থা গড়ে না উঠায় আগ্রহ হারাচ্ছে ভোটাররা। সেই সাথে নির্বাচন কমিশন আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। স্থানীয় সরকার নির্বাচন, যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আদলে না হলেও তৃণমূল রাজনীতির বহিঃপ্রকাশ ঘটে সবচেয়ে বেশি। তাই তো দলের চেয়েও ব্যক্তি অনেকটাই গুরুত্ব পায় স্থানীয় নির্বাচনগুলোতে। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এতে বিএনপি ভোট বর্জন করলেও প্রতীক ও প্রার্থী না দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও বিএনপির বহিষ্কৃত অন্তত 8 জন নেতা জয়ী হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ভোটার উপস্থিতিতে ভাটা পড়েছে। প্রতিদ্বন্দ্বী ও আস্থার সংকট থাকায় ভোটাররা আগ্রহ হারাচ্ছে। যে কোনো সিস্টেমে নির্বাচনে একটা ক্যান্ডিডেটের একটা ভোটারদের প্রতি অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এমনকি এমন হচ্ছে যে রাজনৈতিক দলগুলি অ্যাকাউন্টেবল না, যে জন্য আমি মনে করি এই জন্য আরও ভোটের সংখ্যা কমে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা ওই অর্থে নেই। শাসক দলের নেতাকর্মী সমর্থকরাই ভিন্ন ভিন্ন ভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি তো ঘোষণা দিয়ে বয়কট করেছে, তো ফলে এক ধরনের স্পেস ছেড়ে দেওয়ার মতো। তবে এবারের নির্বাচনে সহিংসতা কমলেও নির্বাচন কমিশনের কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। আমি চাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন করবে নিশ্চিত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্বাচন করবেন, যেখানে কোনো প্রশ্ন উঠবে না, তর্কের ঊর্ধ্বে কোনো নির্বাচন হবে না। কেউ যদি বলে থাকে যে এবার সংঘর্ষ কম, সেটাও আমি বলবো যে সেটাও ভুল কথা। প্রশাসনে যারা আছেন এরা দৃঢ় প্রতিজ্ঞ, কোনো অবস্থায় আপনার জাল ভোট কিংবা কেন্দ্র দখল, নানানভাবে হামলে পড়া কেন্দ্রের বাইরে, এগুলো তারা অ্যালাউ করবেন না। নির্বাচনকে অর্থবহ করতে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ভোটাররা কেন ভোট দিবে সেটি কাউন্সেলিং করা প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের দেশের ভোটাররা জানেই না যে সে কেন ভোট দিবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
ভোটারদের ভয় পায় বিএনপি, সে কারণে নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না, সে কারণে নির্বাচন বয়কট করে। আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি বলে আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা আর সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন কাদের। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না থাকলে বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে এমন আশঙ্কা দলের সাধারণ সম্পাদকের। সাদিয়া কানেজের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মহানগর উত্তর ও দক্ষিণ সহ সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। এ সময় 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচির বিষয়ে নেতাদের দিক নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক কাদের। বলেন, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না এলে এত উন্নয়ন সম্ভব হতো না। এত ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখায় ভূয়সী প্রশংসা করেন তিনি। শেখ হাসিনা না এলে পদ্মা সেতু হতো না, মেট্রো রেল হতো না। বিএনপি এসব উন্নয়নের বিরোধিতা করে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি মানেই সন্ত্রাস। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। তাদের ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস, বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ পেলেই আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসে না বলেও মন্তব্য করেন কাদের। তারা ভোটে আসে না কারণ ভোটারদের তারা ভয় পায়। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। তাদের দাবি দেওয়ার কোনো নৈতিক যৌক্তিক ভিত্তি নেই। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো সংঘাতে জড়াবে না। সংঘাত এড়াতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নিজস্ব কর্মসূচি আপনারা প্রণয়ন করবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও নেই এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করে যাবেন। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকেশ্বরী মন্দিরে ফ্রি হেলথ ক্যাম্প চালু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে না। আমার মনে হয় এটা চালু করা উচিত। আপনারা যদি প্রতি বন্ধের দিন এখানে রোগীর গরিব বিনামূল্যে যারা গরিব শ্রেণীর লোক তাদের ব্যবস্থা করেন, আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করব। আমি আমার কাজ করে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট।
চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে সেউতা কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে আনা হয় অসীম জাওয়াদের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে মরদেহ মানিকগঞ্জে নেওয়া হয়। এ সময় আত্মীয় স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো দেখতে ভিড় করেন। এদিকে একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় মা নীলুফা খানম ও বাবা মোহাম্মদ আমানুল্লাহ। ছেলের রেখে যাওয়া স্ত্রী ও 2 সন্তান এখন বাবা মায়ের আমানত। গেল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত রিফাত। রাতে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে মরদেহ সদর দপ্তরে পাঠানো হয়। ইমরুল কায়েস, RTV। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অল্পের জন্য রক্ষা পেল। অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হওয়াতে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। সকাল 8টা 50 মিনিটে শারজাহ থেকে 191 জন যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দরে নামে বিমানটি। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দিলেও পাইলট দক্ষতার পরিচয় দেন। যাত্রীরা নিরাপদে রয়েছেন। আজ দেশের 6 বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এমন বৃষ্টি ও মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে। এদিকে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 100 গ্রাম। আহত হন বেশ কয়েকজন। বৃহস্পতিবার বিকেলে প্রায় 20 মিনিটের ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া কাঁচা পাকা ঘরবাড়ি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এ সময় বোয়ালমারী ও আলফাডাঙ্গা সড়কেও আটকা পড়ে শত শত যানবাহন। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার জানান, ঝড়ে গাছপালা ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। পানির অভাবে অস্তিত্ব সংকটে লালমনিরহাটের অন্তত 8টি ছোট নদী। সংশ্লিষ্টরা বলছে, সীমান্তে পানি বন্টন বৈষম্য, অপরিকল্পিত খনন ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে মরে গেছে নদী। এতে বিপাকে মৎস্যজীবীরা। লালমনিরহাট থেকে হাসানুল আজিজের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। নদী বয়ে যায় ঢেউয়ে ঢেউয়ে, কলকল শব্দে ছন্দে ছন্দে এগিয়ে যায় জেলেদের নৌকা। অথচ রত্নাই, স্বর্ণামতী, ত্রিমোহনী ও সতী সহ লালমনিরহাটের ছোট নদীগুলোকে এখন সাইনবোর্ড দিয়ে চেনাতে হয়, এখানে ঢেউ দূরে থাক, নেই পর্যাপ্ত পানি। স্থানীয়রা জানায়, একসময় এসব নদীতে থই থই পানি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল নদী কেন্দ্রিক, মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত বহু মানুষ। নদীর পানিতে হতো তীরবর্তী জমির চাষাবাদ। মাছও নাই, পানিও নাই। এখন সবগুলা খরা মৌসুমের মতো, পানি নাই, আবাদ হচ্ছে না। দিয়া যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে। আগে তো খুব গভীর ছিল, মানে অনেক মাছ অনেক কিছু ছিল। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়ি গেছে, কিন্তু এক পাশে বাঁধিছে আর এক পাশে বাঁধে নাই। অপরিকল্পিত খনন, দখল দূষণ, অনাবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন বৈষম্যে নদী শুকিয়ে বিরান ভূমি হয়ে গেছে, এমন মত বিশেষজ্ঞদের। ছোট ছোট নদীগুলোকে বাঁচিয়ে রাখা না গেলে অনেক জীববৈচিত্র্য ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। লালমনিরহাট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখলমুক্ত করতে তালিকা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে খননের। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা 5টি নদী এবং আরও 6টি খাল
খননের প্রস্তাবনা দিয়েছি। আমরা সেখানে ডিমার্কেশন করেছি, চিহ্নিত করেছি, এটা ঠিক আছে, কিন্তু লোকজন সেখানে ভুট্টা লাগিয়েছে। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে এবং পাশাপাশি কারো দখলে নদী থাকলে সেই বিষয়ে তালিকাও তৈরি করা হচ্ছে। কার্যকর পদক্ষেপে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার দাবি লালমনিরহাটবাসীর। সৈয়দ মাহমুদ, RTV। সাতক্ষীরা চলছে আম সংগ্রহ কার্যক্রম। গোপালভোগ, গোলাপ খাস, সরি খাস, বৈশাখী ও বোম্বাই এই 5 জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পুখরাকলির চাষি মোকসেদ মোড়লের বাগানে আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল 11 মে গোবিন্দভোগ আম সংগ্রহ করতে পারবেন চাষিরা। এরপর 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে আম্রপালি সংগ্রহ করা যাবে। সুস্বাদু খুব না? দেড় বছরের জায়গায় 5.5 বছরেও শেষ হয়নি জয়পুরহাট শহরের 4 লেন সড়কের কাজ। রাস্তার দুই পাশের ভবন ভেঙে ধীর গতিতে চলছে ড্রেনের কাজ। এতে যানজট সহ নানা ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী। কাজের অগ্রগতি না হওয়ায় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। যদিও দ্রুত গতিতে কাজ চলছে বলে দাবি সড়ক বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের সেপ্টেম্বরে। 1.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ, ভবন ভাঙা, ড্রেনের 70 ভাগ কাজ ছাড়া 5.5 বছরে সড়কের কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে যানজট ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। প্রায় আগে 10 থেকে 15 মিনিট লাগতো, এখন 1.5 থেকে 2 ঘন্টা লাগে শুধু যানজটের কারণে। যানজট নিরসন করার মতন আজকে জয়পুরহাটের কোনো প্রশাসন নাই। 4-5 বছর থেকে ড্রেনে কাজ করতেছে, একদিন কাজ করে 15 দিন বন্ধ। লোক ঢুকতে পারছে না দোকানে এবং আমাদের গ্যাস একদম শেষ হয়ে গেছে। 2 দিন আগে এখানে দেখছি 2 জন লোক পড়ে যায়, তারা আহত হয়েছে। আমাদের এই 4 লেনটা 5 বছর থেকে পড়ে আছে, তার মানে বিস্ফোরা হয়ে দাঁড়াইছে। আমাদের ব্যবসা বাণিজ্য সব অচল হয়ে আছে। ধীরগতিতে কাজ চলার কারণে যানজট হচ্ছে বলে জানান পুলিশ সুপার। 4 লেন হচ্ছে, এই জন্য দুই পাশে ড্রেনেজ সিস্টেম নির্মাণ কাজ চালু থাকার কারণে রাস্তা নেরু হয়ে যাওয়ার কারণে প্রচন্ড যানজটের আশঙ্কা করছি আমরা। এদিকে ভোগান্তি লাঘবে অল্প কিছুদিনের মধ্যে কাজ শেষ করার আশা সড়ক বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। নতুন ড্রেন নির্মাণ করতে হচ্ছে, এখানে বেশ কিছু ইউটিলিটি আছে, বিদ্যুতের পোল আছে, কিছু স্থাপনা রয়েছে, যেমন মসজিদ, দোকান, মার্কেট, এগুলোকে আমাদের ক্রমান্বয়ে সরাতে হচ্ছে। আমরা চাইলে যে এটা রাতারাতি করে ফেলতে হবে তা না, এগুলো ওভারকাম করে আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছি। স্বপ্নের 4 লেন সড়কের কাজ শেষ হলে বগুড়া সহ আশপাশের জেলার সঙ্গে জয়পুরহাটের যোগাযোগ আরও সহজ হবে। নাদিরা সুলতানা, RTV। জানাবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ঢাকার নতুন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। মিলের মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ডেভিড মিল প্রায় 10 বছর আগে ঢাকায় মার্কিন মিশনের উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন তিনি। চলতি নির্বাচনে প্রচারেও অংশ নিতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গেল 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরের গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। দফায় দফায় তার জামিন নামঞ্জুর করেন আদালত। লোকসভা ভোটের আগেও তিনি জামিন পেতে ব্যর্থ হন। তবে 7 দফা ভোটের মাঝখানে তার জামিন মঞ্জুর করলেন সুপ্রিম কোর্ট। আগামী 2 জুন তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। 1 মাস বন্দী থাকার পর ইসরায়েলি জাহাজের 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। বৃহস্পতিবার ইরান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। ইরানের ভারতীয় দূতাবাসের বরাতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম এনডিটিভি। গেল 13 এপ্রিল দুবাইয়ের উপকূলে একটি ইসরায়েলি কার্গো জাহাজ আটক করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
ওই জাহাজে ক্রুদের মধ্যে 17 জন ভারতীয় ছিলেন। ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাদ ইলাহি জানিয়েছেন, জাহাজটিতে থাকা বাকি ভারতীয় ক্রুদের আটক করা হয়নি, তারা যে কোনো সময় দেশে ফিরে আসতে পারবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আজ আবারও স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন তোলা হবে। দেশটির দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে কিনা তাও যাচাই করা সম্ভব হবে আজকের ভোটে। গত মাসেও জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেতে আবেদন করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় সেই অধিবেশনে সদস্য পদ পায়নি ফিলিস্তিন। এদিকে ইসরায়েল গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। এই হামলা বন্ধ করতে ইসরায়েলকে দেয়া অস্ত্র সরবরাহ আটকে দেয় ওয়াশিংটন। অন্যদিকে সহায়তা বন্ধ করে দিলে একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বাংলাদেশ জিম্বাবুয়ের টি-20 সিরিজের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী অরণ্য গফুর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অরণ্য, মিরপুরে এই ম্যাচে ফিরেছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দর্শকদের এই 3 ক্রিকেটারের প্রত্যাবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া কি? মিতু, চতুর্থ টি-20 আজকে ঢাকাতে শুরু হয়েছে এবং আগের 3টি টি-20 জিতে কিন্তু বাংলাদেশ এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে। তো চতুর্থটিতে বাংলাদেশের সবারই নজর ছিল মূলত একাদশ কেমন হবে সে বিষয়টি নিয়ে, এবং এই একাদশের 3টি পরিবর্তন নিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে ব্যর্থতার বৃত্তে থাকা লিটন দাসকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাইফুদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং ফিরেছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আসলে ব্যর্থতার বৃত্তে যে লিটন বন্দী ছিলেন সেই ব্যর্থতার বৃত্তের শর্তেও তাকে খেলানো হচ্ছিল মূলত বিশ্বকাপকে কেন্দ্র করে, বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত করার জন্য, কিন্তু তারপরেও তিনি সেটা ওভারকাম করতে পারেননি এবং সেই একই লক্ষ্যে কিন্তু সৌম্য সরকারকেও দলে নেওয়া হয়েছে যে সামনে বিশ্বকাপে যাতে সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা যায় এবং সেই পারফরমেন্সের একটা পারদ যাতে তিনি তুলে ধরতে পারেন সেই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছিল এবং আজকে তিনি মোটামুটি 41 রানের একটি ভালো ইনিংস খেলেছেন বলা যায়, যেটির মাধ্যমে তিনি নির্বাচকদের প্রত্যাশা কিছুটা হলেও রক্ষা করতে পেরেছেন। পাশাপাশি তানজিদ তামিম যে ব্যাপারটা মাত্র চতুর্থ টি-20 খেলতে নেমে তিনি কিন্তু দারুণ করেছেন এবং দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়েছেন এবং পাওয়ার প্লেতে 57 রান, প্রথমবারের মতো এই সিরিজে পাওয়ার প্লেতে 50 রান পার হয়েছে। পাশাপাশি 11 ওভারে কিন্তু 100 রান তুলে ফেলেছে বাংলাদেশ এবং তারপর থেকে যে ব্যাটিংয়ের একটি ধস নেমেছে সেটি কিন্তু খুবই অনভিপ্রেত একটি ধস। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ব্যর্থতায় আবার নিজেকে পর্যবেক্ষিত করেছেন এবং সাকিব আল হাসান দীর্ঘদিন পর ফিরেছেন। সাকিবের নিয়ে কিন্তু দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। আমরা খেলার শুরু আগে যখন দর্শকদের সঙ্গে কথা বলেছি তখন কিন্তু তারা বলেছেন আসলে দীর্ঘদিন তারা সাকিবের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন এবং সাকিব ব্যাটে বলে যে বাংলাদেশের সেরা খেলোয়াড়, তিনি মাঠে ফিরে আবার সেটি প্রমাণ করেন। বিশেষ করে জিম্বাবুয়ের মতো একটি ভঙ্গুর দলের সঙ্গে নিজেকে তুলে ধরে বিশ্বকাপের জন্য আসলে নিজেকে প্রস্তুত করবেন, এই প্রত্যাশাটা কিন্তু দর্শকদের কাছে ছিল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।